নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কি জানেন যে ভারতবর্ষে প্রতি 1000 জন যোগ্য শিক্ষার্থীর মধ্যে মাত্র 12 জন স্থায়ী কর্মসংস্থান পাচ্ছে? আবারও সংখ্যাটা শুনুন, মাত্র 12 জন। তাহলে বাকি 988 জন কোথায় যাচ্ছে? তারা কি মেধাহীন? একদমই নয়। তারা কি পরিশ্রমী নয়? একদমই নয়। তাহলে দোষটা কার? এই প্রশ্নটাই গতকাল রাজস্থানের কোটা শহরের একটি বিশাল মাঠে হাজার হাজার তরুণের সামনে তুলে ধরলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। रोजगार मिलता है, 1000 में से 12 मतलब इस भीड़ में 36 लोगों को, सिर्फ 36 लोगों को परमानेंट जॉब मिलेगा। এবং কালকের সেই বিশাল র্যালি 500 কিলোমিটার দূরে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে রাতারাতি আলো জ্বালিয়ে দিয়েছে। কিন্তু কেন বন্ধুরা, একটা সাধারণ জনসভা হলে এত আতঙ্ক কেন? রাহুল গান্ধী এমন কি করলেন যা আগে কোনো ভারতীয় রাজনীতিবিদ করেননি? আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই খুলে বলবো, কোটার র্যালি থেকে শুরু করে 2029 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জেনজি আন্দোলন কি সত্যিই ভারতবর্ষের রাজনীতিটা বদলে দিতে পারে? বন্ধুরা, ভারতের রাজস্থান রাজ্যের একটি ছোট শহর কোটা, কিন্তু এই শহরটি শুধু একটি শহর নয়, এটি কোটি কোটি ভারতীয় পরিবারের স্বপ্নের কারখানা। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কোটায় আসে। কিন্তু কেন? কারণ এখানে আছে ভারতের সেরা সেরা কোচিং সেন্টারগুলি। আইআইটি, নিট, ইউপিএসসি এই পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য কোটা হলো ভারতের সবচেয়ে বড় হাব। কিন্তু এই কোটার অন্ধকার দিকও আছে। প্রতি বছর কোটায় ছাত্রদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। কিন্তু কেন? তার কারণ হলো চাপ, অসহ্য মানসিক চাপ। বাবা মা সব বিক্রি করে ছেলেকে বা মেয়েকে কোটায় পাঠিয়েছেন। কোচিং ফি বছরে 2 থেকে 3 লাখ টাকা, থাকা খাওয়া আলাদা, এর উপরে পরীক্ষায় পাশ করার নিশ্চয়তা। এবং সবচেয়ে বড় কথা হলো, এতদিন এই শহরে কোনো রাজনৈতিক নেতা আসেননি সরাসরি ছাত্রদের সাথে কথা বলতে, এসেছেন নির্বাচনের সময় ভোট চাইতে, কিন্তু তাদের যন্ত্রণার কথা শুনতে একেবারে নয়। গতকাল রাহুল গান্ধী এলেন এবং ভারতের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো একজন বড় নেতা মঞ্চে উঠলেন। হাতে স্লাইড, হাতে ডেটা, মুখে কোনো রাজনৈতিক স্লোগান নেই। এই একটি দৃশ্যই কিন্তু যথেষ্ট ছিল দিল্লিকে কাঁপিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এই র্যালিকে পুরো বুঝতে হলে আগে বুঝতে হবে এটা কি ছিল না। এটা কোনো সাধারণ রাজনৈতিক জনসভা কিন্তু একেবারেই ছিল না, যেখানে নেতারা মঞ্চে উঠে চিৎকার করবেন, প্রতিশ্রুতি দেবেন, বিরোধীদের গালাগালি দেবেন আর জনতা তালি বাজাবে। এটা ছিল সম্পূর্ণ আলাদা ধরনের একটা জনসভা। রাহুল গান্ধী মঞ্চে উঠে সরাসরি ছাত্রদের সাথে কথা বললেন। তার হাতে ছিল একটি প্রেজেন্টেশন। স্লাইডে স্লাইডে তিনি দেখালেন ভারতের শিক্ষা ব্যবস্থার আসল ছবি, চাকরির বাজারের আসল অবস্থা, পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড, নিট কেলেঙ্কারির বিস্তারিত সব জিনিস। এবং সবচেয়ে বড় কথা হলো, পুরো বক্তৃতায় তিনি একবারও নরেন্দ্র মোদীর কিন্তু নামই নেননি, অমিত শাহের নামই নেননি, বিজেপিরও নাম নেননি, আরএসএস এর নামও সেটাও নেননি, এমনকি কংগ্রেসের নিজের পূর্বসূরীর নেতাদেরও তিনি নাম নেননি। গান্ধী নেননি, নেহেরু নেননি, আম্বেদকর নেননি। তিনি শুধু বারবার বলেছেন একটাই শব্দ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার। এই কৌশলটাই বা কেন? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরে দেখব বন্ধুরা, কিন্তু আগে বুঝুন এই সভার পরিবেশটা। মাঠে হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের পাশে তাদের অভিভাবক যাদের রাহুল গান্ধী নিজে আমন্ত্রণ জানিয়েছিলেন। মঞ্চের নিচে বসে আছেন রাজস্থানের বড় বড় কংগ্রেস নেতারা, অশোক গেহলট, সচিন পাইলট, কিন্তু মঞ্চে তারা কেউই নেই, শুধু রাহুল গান্ধী এবং ছাত্ররাই রয়েছে। যখন রাহুল গান্ধী বলছিলেন প্রতি 1000 জনের মধ্যে মাত্র 12 জন চাকরি পাচ্ছে, মাঠে একেবারে নীরবতা। অনেকের চোখে জল এলো, কারণ তাদের নিজেদের গল্প সেটা। কারণ এটা তাদের নিজেদের গল্প, এটা তাদের বাবার গল্প, তাদের মায়ের গল্প, তাদের পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার নীরব গল্প। এবং এই র্যালি হওয়ার 3 দিন আগে থেকে রাজস্থানে বিজেপি সরকার কি করেছিল জানেন? রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়ছিল, কোচিং সেন্টারগুলিকে চাপ দিচ্ছিল যেন ছাত্ররা না আসে, প্রশাসনিক বাধা তৈরি করছিল, কিন্তু সব বাধা ভাঙিয়ে মাঠ ছিল একেবারে পরিপূর্ণ। প্রশ্ন হলো, এত ভয়টা বা কেন? বন্ধুরা, জেনজি মানে হলো জেনারেশন জেড। মোটামুটি 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মেছেন তারাই কিন্তু জেনজি। বয়স এখন 16 থেকে 29। এই প্রজন্মটা আলাদা, কারণ এরা সোশ্যাল মিডিয়ায় বড় হয়েছে। এরা সরাসরি সরকারের প্রোপাগান্ডা কিন্তু সহজে গেলে না। বন্ধুরা, এরা প্রশ্ন করে, এরা ডেটা দেখে, এরা তথ্যকেও যাচাই করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরা রাস্তায় নামতে ভয় পায় না। আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান। শ্রীলঙ্কায় 2022 সালে কে রাজাপাকসে সরকারকে উৎখাত করেছিল? জেনজিরা। তরুণরা রাস্তায় নেমে রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়েছিল। বাংলাদেশে 2024 সালে কে শেখ হাসিনা সরকারকে হটিয়েছিল? সেটাও জেনজিরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করতে করতে পুরো সরকারকে পরিবর্তন করেছিল। নেপালেও একই গল্প। তাহলে বুঝতে পারছেন কেন এই জেনজি শব্দটা ভারতের বর্তমান সরকারের জন্য এতটা আতঙ্কের। কারণ ভারতের মোট জনসংখ্যার 50%-এরও বেশি হলো যুব সমাজ। এই বিশাল জনগোষ্ঠী যদি একটি নির্দিষ্ট দিকে মোড় নেয় তাহলে যে কোনো সরকারের কিন্তু পতন অনিবার্য। এবং রাহুল গান্ধী ঠিক এই একই জায়গাটাতে কিন্তু হাত দিয়েছেন। তিনি এই প্রজন্মের ভাষায় কথা বলছেন, ডেটা দিয়ে, তথ্য দিয়ে, স্লাইড দিয়ে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কন্টেন্টের মতো করে, না গালাগালি, না মিথ্যা প্রতিশ্রুতি, না সস্তা আবেগ দিয়ে, শুধু সত্য, ঠান্ডা মাথায় উপস্থাপিত সত্য দিয়ে। এবং এই সত্যই সবচেয়ে ভয়ঙ্কর। বন্ধুরা, রাহুল গান্ধী বললেন প্রতি 1000 জনে মাত্র 12 জন। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প। একটু ভাবুন, কোটার যে মাঠে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছিল সেই মাঠের মধ্যে কতজন চাকরি পাবে? মোটামুটি হিসাব করলে 1012 মানে 3000 ছাত্র থাকলে মাত্র 36 জন, বাকি 2964 জন তাহলে কোথায় যাবে? এই প্রশ্নটা যখন রাহুল গান্ধী মাঠে করলেন তখন হাজার হাজার তরুণের মুখে একটাও কথা ছিল না, কারণ সবাই জানে এর উত্তরটা। কিন্তু কেউ এতদিন প্রকাশ্যে এই সত্যটা বলার সাহস করেনি। এখন আসল প্রশ্নে আসা যাক, এই পরিস্থিতির জন্য দায়ী কে? রাহুল গান্ধী খুব সতর্কভাবে কোনো ব্যক্তিকে দায়ী করেননি। তিনি বলেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। কেন এই ভাষা? কারণ যখন আপনি মোদী সরকার বলেন তখন যারা মোদীজিকে ভালোবাসেন তারা সাথে সাথে ডিফেন্সিভ হয়ে যায়, তারা আর শোনে না। কিন্তু যখন বলেন ভারত সরকার তখন প্রশ্নটা ব্যক্তিগত থাকে না, ব্যবস্থার প্রশ্ন হয়ে যায়। এবং ব্যবস্থার সমালোচনা শুনতে মোদী সমর্থকরাও কিন্তু দ্বিধাবোধ করে না। এটাই রাহুল গান্ধীর সবচেয়ে চতুর কৌশল। এরপরে আমরা আসি রাহুল গান্ধীর নতুন রাজনীতির ব্লুপ্রিন্ট নিয়ে সামান্য আলোচনায়। বন্ধুরা, ভারতীয় রাজনীতির এতদিন একটা নির্দিষ্ট ছক ছিল। নেতারা বড় মঞ্চে উঠবেন, চিৎকার করবেন, বিরোধীদের গালাগালি দেবেন, ধর্মীয় বা জাতিগত মেরুকরণ করবেন, ভোটারদের প্রতিশ্রুতি দেবেন এবং নির্বাচনে জিতবেন বা হারবেন। এই খেলার বাইরে রাহুল গান্ধী একটা সম্পূর্ণ নতুন পথ বেছে নিচ্ছেন। তিনি করছেন পলিটিক্স অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের রাজনীতি। এবং প্রতিরোধটা শুধু কথার মধ্যে নয় বন্ধুরা, সরাসরি মাঠে। দেখুন তার কৌশলের কয়েকটা দিক। প্রথমত, অরাজনৈতিক একটা অবয়ব। তিনি এই পুরো আন্দোলনটাকে রাজনৈতিক রং দিচ্ছেন না। কোনো দলের পতাকা নেই, কোনো রাজনৈতিক স্লোগান নেই, এমনকি তার নিজের দলের বড় বড় নেতারা মঞ্চের নিচে বসে আছেন। মঞ্চে শুধু তিনি এবং ছাত্ররা রয়েছে। এতে যে ছাত্র বিজেপি সমর্থক সেও কিন্তু স্বাচ্ছন্দ্যে শুনতে পাচ্ছে, যে ছাত্র রাজনীতিকে ঘৃণা করে সেও মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছে। দ্বিতীয়ত হলো ডেটা ড্রিভেন যোগাযোগ। জেনজি প্রজন্ম ফাঁকা কথায় বিশ্বাস করে না, তারা তথ্য চায়, তারা প্রমাণ চায়। রাহুল গান্ধী সেটাই দিচ্ছেন। স্লাইড, গ্রাফ, পরিসংখ্যান, এই ভাষায় আর কোনো জাতীয় নেতা এভাবে কোনোদিন বলেইনি। তৃতীয়ত, পরিবারকে সাথে আনা। শুধু ছাত্র নয় বন্ধুরা, রাহুল গান্ধী অভিভাবকদেরও ডেকেছেন। কিন্তু কেন ডেকেছেন? কারণ কোটার যে ছেলে পরীক্ষা দিচ্ছে তার পেছনে তার মায়ের গয়না বিক্রির টাকা রয়েছে, তার বাবার রাতের ঘুম নেই, তরুণকে জাগালেই পরিবার জেগে যায়। চতুর্থত, সুনির্দিষ্ট ভৌগোলিক কৌশল। কোটা, প্রয়াগরাজ, পাটনা, দিল্লি, এই 4টি শহর বেছে নেওয়া, কিন্তু এলোমেলো নয়। এগুলো ভারতের সবচেয়ে বড় কোচিং এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার কেন্দ্র। এখানে লক্ষ লক্ষ হতাশ যুবক আছে, এরাই তার টার্গেটেড অডিয়েন্স। এই কৌশলের গভীরতা বুঝতে হলে ইতিহাস একটু মনে করুন বন্ধুরা। 1974 সালে জয়প্রকাশ নারায়ণ যখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তার পেছনে ছিল ছাত্র ও যুব সমাজ। ফলাফল কি হয়েছিল? 1977 সালে ইন্দিরা গান্ধী নির্বাচনে হেরেছিলেন। 2014 সালে নরেন্দ্র মোদীর জয়ের পেছনেও ছিল যুব সমাজের বিশাল ভোট। মোদীজি বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তরুণরা সেই স্বপ্নে ভেসেছিল। 10 বছর পরে সেই তরুণরা এখন কোথায়? কোটা, প্রয়াগরাজ, পাটনা, দিল্লির কোচিং সেন্টারে হতাশ, ক্লান্ত এবং রাগান্বিত। রাহুল গান্ধী এই রাগটাকেই একটা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা করছেন। বন্ধুরা, এতক্ষণে হয়তো মনে প্রশ্ন এসছে, রাহুল গান্ধী তো আগে অনেক বড় বড় র্যালি করেছেন, ভারত জোড়ো যাত্রা করেছেন, হাজার হাজার কিলোমিটার হেঁটে, 2024 সালের লোকসভায় ভালো ফলও করেছেন, তখন কি বিজেপি এতটা ভয় পেয়েছিল? এর উত্তর হলো বন্ধুরা, একেবারে নয়। কারণ তখন রাহুল গান্ধী রাজনৈতিক ভূখণ্ডে ছিলেন। সমর্থক বনাম বিরোধী, হিন্দু বনাম মুসলমান, মোদী বনাম রাহুল, এই খেলায় বিজেপি ওস্তাদ। মেরুকরণের রাজনীতিতে তাদের কেউ হারাতে পারে না। কিন্তু এবার রাহুল গান্ধী সম্পূর্ণ ভিন্ন মাঠে কিন্তু খেলতে নেমেছেন, যেখানে প্রশ্নটা হিন্দু মুসলমানের নয়, প্রশ্নটা মোদী রাহুলের নয়, প্রশ্নটা হলো তোমার সন্তান চাকরি পাচ্ছে কিনা, তোমার ছেলে মেয়ে যে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিনা,
তুমি লক্ষ টাকা দিয়ে ঢেলে সন্তানকে পড়াচ্ছ, কিন্তু শেষে পরীক্ষাই বাতিল হচ্ছে কিনা? এই প্রশ্নের কোনো সাম্প্রদায়িক উত্তর হয় না। হিন্দু পরিবারের সন্তানও চাকরি পাচ্ছে না, মুসলমান পরিবারের সন্তানও চাকরি পাচ্ছে না, দলিত, ওবিসি, উচ্চবর্ণ সকলের সন্তানই কিন্তু একই ব্যবস্থার শিকার। বন্ধুরা, এই একতার রাজনীতিকে সাম্প্রদায়িক মেরুকরণ দিয়ে ভাঙা কিন্তু অনেকটাই কঠিন, এবং ঠিক এই কারণেই বিজেপি ভয় পাচ্ছে। তারা জানে যদি রাহুল গান্ধী এই পুরো ইস্যুটাকে সারা দেশে ছড়িয়ে দিতে পারেন, তাহলে মেরুকরণের অস্ত্র হয়তো কাজ করবে না। বন্ধুরা, ইতিহাসে একটা চমৎকার প্যাটার্ন আছে, যখনই কোনো বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে তার আগে সবসময় একটা কাজ হয়েছে, সেটা হলো যুব সমাজের একটা উত্থান। 1919 সালে মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলন শুরু করেন, তখন কংগ্রেস ছিল ব্রিটিশ অফিসারদের সাথে পার্টি করার দল। গান্ধীজি বললেন এই রাজনীতি একেবারে চলবে না। তিনি রাস্তায় নামলেন, সাধারণ মানুষের কাছে গেলেন। ফল কি হলো? 28 বছর পরে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হলো। 1974 সালে জয়প্রকাশ নারায়ণ বিহারে ছাত্র আন্দোলন থেকে শুরু করলেন, কি চাই? দুর্নীতি বন্ধ করো, মূল্যবৃদ্ধি বন্ধ করো, বেকারত্ব দূর করো। সেই আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়লো। ইন্দিরা গান্ধী এত ভয় পেলেন যে জরুরি ব্যবস্থা জারি করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। 1977 সালে তার সরকার ক্ষমতাচ্যুত হলো। এখন 2026 সাল, ভারতে বেকারত্ব ভয়াবহ মাত্রায় বেড়েছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস মহামারীর আকার নিয়েছে, কোটি কোটি তরুণ আজ হতাশায় ভুগছে। রাহুল গান্ধী এই মুহূর্তটাকেই ধরতে চাইছেন। অবশ্যই তুলনা সহজ নয়, মহাত্মা গান্ধী বা জয়প্রকাশ নারায়ণ হওয়া কিন্তু অনেকটাই কঠিন, কিন্তু ইতিহাসের দিকে তাকালে একটা কথা পরিষ্কার, যে নেতা যুব সমাজের দিকে নিজের পক্ষ পেয়েছেন তিনি ইতিহাস বদলেছেন। বন্ধুরা, কোটার পরে রাহুল গান্ধীর পরিকল্পনা কি? পরবর্তী গন্তব্যস্থল হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, যা আগে এলাহাবাদ নামে পরিচিত ছিল। এটি ভারতবর্ষের প্রশাসনিক পরীক্ষার সিভিল সার্ভিসের অন্যতম বড় কেন্দ্র। IAS IPS হওয়ার স্বপ্নে লক্ষ লক্ষ তরুণ এখানে পড়তে আসে। তারপর বিহারের পাটনা, বিহারে ভারতের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী। বিহারের ছেলেমেয়েরা দেশের সব কোণে ছড়িয়ে পড়ে শুধু একটা চাকরির জন্য। এবং সবশেষে দিল্লি, যেখানে মুখার্জিনগর, ওল্ড রাজিন্দরনগর UPSC প্রিপারেশনের সবচেয়ে বড় হাব। দেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা এখানে বছরের পর বছর এসে পড়াশুনো করে। এই 4টি শহর যদি আপনি মানচিত্রে দেখেন, এগুলো ভারতের হিন্দি বেল্টের কেন্দ্র। এই অঞ্চলটাই ভারতের নির্বাচনী রাজনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এই রাজ্যগুলোতে লোকসভায় সবচেয়ে বেশি আসন। রাহুল গান্ধী যদি এই অঞ্চলের যুব সমাজকে নিজের পাশে আনতে পারেন, তাহলে 2029 সালের নির্বাচনের পুরো সমীকরণটাই হয়তো বদলে যেতে বাধ্য। বন্ধুরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা এই আন্দোলনকে ঠিক কিভাবে দেখছেন? অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন রাহুল গান্ধী আসলে দেশের আসল নাড়িটা হয়তো ধরে ফেলেছেন। তিনি বুঝতে পেরেছেন যে কেবল ভোটের রাজনীতি, দল ভাঙা গড়ার খেলা, জাতিগত মেরুকরণ মেলানো, এই সমস্ত দিয়ে কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তন সম্ভব নয়। তারা আরো বলছেন রাহুল গান্ধীর এই যোগাযোগের ধরন সম্পূর্ণ আলাদা। বিনোদ অগ্নিহোত্রীর মতো প্রবীণ সাংবাদিক স্বীকার করেছেন, দীর্ঘ রাজনৈতিক সাংবাদিকতার জীবনে কোনো বড় রাজনৈতিক নেতাকে তিনি এভাবে তরুণদের সাথে স্লাইড ডেটা নিয়ে কথা বলতে দেখেননি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা তুলে ধরেছেন, সেটি হলো এই আন্দোলনের ডিজিটাল প্রভাব। কোটার মাঠে হয়তো কয়েক হাজার ছাত্রছাত্রী ছিল, কিন্তু সেই র্যালির ভিডিও ক্লিপ, রিলস সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখছেন, দেশ এবং বিদেশেও দেখছেন। এটাই কিন্তু জেনজি আন্দোলনের সব থেকে বড় শক্তি। এরা ডিজিটাল নেটিভ, এদের হাতে স্মার্টফোন আছে, এরা কন্টেন্ট ছড়িয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে। তারা বলছেন এই আন্দোলনের সামনে বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাউন্টার ন্যারেটিভ দেওয়া। আপনি বলতে পারবেন না যে দেশে বেকারত্ব নেই, আপনি বলতে পারবেন না যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। এই তথ্যগুলো ছাত্ররা নিজেরাই জানে, নিজেরাই সাফার করেছে। তখন কাউন্টার করবেন ঠিক কিভাবে? বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্নে আসা যাক। যদি এই আন্দোলন সফল হয়, যদি প্রয়াগরাজ, পাটনা, দিল্লিতেও একই রকম সাড়া পাওয়া যায়, তাহলে কিন্তু 2029 সালের লোকসভা নির্বাচন কেমন হতে পারে? আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যান। সম্ভাবনা কংগ্রেসের পুনর্জীবন। 2024 সালে কংগ্রেস অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। যদি এই যুব আন্দোলন আগামী বিধানসভা নির্বাচনগুলিতেও ইতিবাচক ফলাফল আনে, তাহলে 2029 সালে রাহুল গান্ধী কার্যত বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী প্রার্থী হয়তো হয়ে যেতে পারেন, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। দ্বিতীয় সম্ভাবনা, বিজেপির ভেতরে ভাঙন। যদি বিজেপির ঐতিহ্যবাহী যুব ভোটার বেস একেবারে নড়ে যায়, তাহলে দলের ভেতরে প্রশ্ন উঠবে, মোদির পরে কে? এই প্রশ্নটা বিজেপির ভেতরে নতুন অস্থিরতা তৈরি করবে। তৃতীয় সম্ভাবনা হলো আঞ্চলিক দলগুলোর পুনর্বিন্যাস। যদি রাহুল গান্ধী যুব আন্দোলনের মাধ্যমে জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, তেজস্বী যাদব এরা আর তাকে উপেক্ষা করতে পারবেন না। বিরোধী জোট হয়তো আরো শক্তিশালী হবে।
চতুর্থ সম্ভাবনা, বিজেপি নিজেকে বদলাতে বাধ্য হবে। যদি এই আন্দোলন সফল হয় তাহলে বিজেপিও শুধু মেরুকরণের রাজনীতি নয়, কর্মসংস্থান ও শিক্ষার ইস্যুতে মনোযোগ দিতে বাধ্য হবে। এটা হবে একটা বড় নীতিগত পরিবর্তন। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই আন্দোলনের আসল পরীক্ষা হবে এটা কি শুধুই উৎসাহের ঢেউ নাকি দীর্ঘস্থায়ী আন্দোলনের রূপ নেবে। ভারতীয় রাজনীতিতে উৎসাহের ঢেউ অনেকবার এসেছে, আবার চলেও গেছে। আন্না হাজারের আন্দোলন মনে আছে? সেটাও শুরুতে কিন্তু দেশ কাঁপিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? তাই কোটা থেকে শুরু, পরের পরীক্ষা প্রয়াগরাজ, পাটনা এবং দিল্লিতে। বন্ধুরা, আমি এতক্ষণ রাজনীতির কথা বললাম, কিন্তু এবার একটু গভীরে যাই। এই আন্দোলনের আসল শক্তিটা কোথায়? এটার শক্তি কিন্তু বন্ধুরা রাজনীতিতে নয়, এটার শক্তি সেই মায়ের কান্নায় যিনি গয়না বিক্রি করে ছেলেকে কোচিংয়ে পাঠিয়েছিলেন। এটার শক্তি সেই বাবার নিঃশব্দ যন্ত্রণায় যিনি কৃষি ঋণ নিয়ে মেয়ের পড়াশোনার খরচ দিচ্ছেন। এটার শক্তি সেই ছেলের রাগে যে 5 বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গিয়ে জানলো প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে। এই যন্ত্রণা বাস্তব, এই রাগটাও বাস্তব, আর এই হতাশাটাও বাস্তব। রাহুল গান্ধী এই বাস্তবতাকে রাজনৈতিক ভাষার রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, ভারতের তরুণরা কি সত্যিই এই পরিবর্তন চায়, নাকি তারা শুধু সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করেই থেমে যাবে? ইতিহাস বলে, যখন কোনো প্রজন্ম সত্যিই জেগে ওঠে তখন কোনো শক্তি তাদের থামাতে পারে না। 2024-এ বাংলাদেশ রয়েছে আমাদের চোখের সামনে জলজ্যান্ত প্রমাণ। ভারতের জেনজি কি সেই পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তর কিন্তু সময় দেবে। বন্ধুরা, রাহুল গান্ধীর এই জেনজি আন্দোলন কি সত্যিই ভারতের রাজনীতি বদলে দিতে পারবে, নাকি এটাও আগেরগুলোর মতো ঢেউ উঠে একেবারে শেষ হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।